হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আমরা সবাই খুবই ভালো আছি। ভালো তো আমাদের থাকতেই হবে, কারণ আমাদের জীবনে সবকিছু নিয়েই আমাদের চলতে হয়। সেখানে দাঁড়িয়ে আমাদের ভালো থাকতেই হবে। আজকে ঘটনায় যাব দীঘার। হ্যাঁ, দীঘার অন্তিম পর্ব। আজকে তোমাদের সাথে অনেকগুলো দীঘার হন্টেড হোটেল আমি শেয়ার করব। হ্যাঁ, নামগুলো অনেকেই জানতে চেয়েছো। প্রথম যেদিনকে আমি পরশুদিন রাতে ঘটনাটা দিয়েছিলাম, সেদিন তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো। মর্নিং এ উঠে দেখেছি, দিদি ভাই হন্টেড হোটেল যেগুলো আপনি তিনটে দেখালেন নাম কি। এখনো তো বাকি আছে, যার কারণে আমি তোমাদের নামগুলো বলিনি। এবার একত্র আজকে জেনে নাও, আজকে দেখে নাও, আজকে ঘটনা শুনে নাও। তারপর তোমরা হোটেলগুলো ভালো করে দেখে নাও, চিনে নাও, সাবধান হয়ে যাও। তারপর নামগুলো আমি সবাইকে জানিয়ে দেবো। যারা যারা জানতে চাইছো, যারা যারা অলরেডি বলে রেখেছো, সবাইকে প্রত্যেককে আমি নিউ দীঘার যতগুলো হোটেল আছে সবগুলোর নাম আমি পর 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 তোমাদের লিখে ফরওয়ার্ড করে দেবো। চিন্তা করতে হবে না, তোমাদের জন্যই বানানো কন্টেন্ট। আর দেখো, একটা কথা বলি, অনেক মানুষ বলে, অনেক মানুষ এরকম ভাবে যে দিদি ভাই ইনি কি শুধু এরকম ভূত প্রেত আত্মা, বা ধরো এই ভূতের যে আমি হোটেলগুলো তোমাদের সাথে শো করাই, বা কোনো হন্টেড প্লেস, অ্যাবেন্ডেন্ড প্লেস, যেই জিনিসগুলো আমি দেখাই, অনেকেই হয়তো ভাবো যে আমি তোমাদের মিথ্যে বানিয়ে বলি। আমি দেখো, সেখানে এতগুলো হোটেলে আমার সাথে অভিজ্ঞতা কিন্তু হয়নি। আমার সাথে হয়েছে দীঘায় 3টে হোটেলে, এতগুলো হোটেলে না। সেই যেই হোটেলে আমার সাথে ঘটনা ঘটেছে আমি সেই হোটেলও তোমাদের দেখাবো, বলেও দেবো যে এই হোটেলে আমার সাথে ঘটনা ঘটেছে। তো তোমাদেরই, তোমাদের যাদের সাথে ঘটনা ঘটেছে, তোমরাই আমাকে ঘটনাগুলো শেয়ার করেছো দিদি ভাই, যে সিরিয়াস এই হোটেলে আমাদের এরকম ঘটনা ঘটেছে। কেউ বলেছো দিদি ভাই আমরা পরিবার সহকারে গেছিলাম, কেউ বলেছো বিয়ের পরে হানিমুনে গেছিলাম। তোমরাই হোটেলের নামগুলো আমাকে জানিয়েছো। এত হোটেল আমি কোথা দিয়ে উদ্ধার করবো, তাই না? তো চলো এবার ঘটনায় যাব। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। প্রথম আমি যে ঘটনাটা বলবো, 2017-র একটি বাস্তব সত্য দীঘার ঘটনা বলছি। একটা সময় দেখবে খুব চল ছিল, পাড়া থেকে একটা করে বাস প্রত্যেক বছর প্রচুর লোক নিয়ে হৈ হৈ করতে ঘুরতে ঘুরতে দীঘা পুরী যেত। মানে আমরা যেটা চলতি কথায় বলি টুরিস্ট বাস, আমরা বলতাম না আরে টুরিস্ট বাস, টুরিস্টের সাথে ঘুরতে যাচ্ছি। সেখানে 56 জন টুরিস্ট থাকতো, পার্টি, সব নিয়ে বাসে করে আমরা যেতাম। 2017-র এই যে ঘটনাটা, একটা টুরিস্ট বাস গিয়েছিল দীঘায়, ওল্ড দীঘায়। তখন ওল্ড দীঘাটা এখনের ওল্ড দীঘার মতো কিন্তু ছিল না। এত নতুন নতুন হোটেল, এত ঝা ঝকঝকে রাস্তা, চারিপাশে আলোয় আলো, তখন এটা ছিল না। 2017-র কথা বলছি। তবে ওই 2000 সাল থেকে অনেকটা উন্নত হয়েছিল, কারণ আমার অভিজ্ঞতা 2002-এ হয়েছিল, আর এটা আমি 2017 বলছি। আমার সময় তো পুরো রাস্তাঘাটেও এত আলো ছিল না। একটা এই মাথাতে তো আর একটা কয়েক কিলোমিটার দূরে একটা রাস্তার ওপরে একটা লাইট, এখন তো সুন্দর লাইট রাস্তার পাশে সব দিয়ে দিয়েছে, আগে এরকম ছিল না। টুরিস্ট বাসে করে যারা ঘুরতে যায় তাদের অভিজ্ঞতা আমি তোমাদের আজকে বলি। তাদের যিনি যান, ওনার নাম হচ্ছে অলোক সাধুকা। অলোক সাধুকা, ওনার বাড়ি হচ্ছে খড়দায়, উত্তর 24 পরগনা, খড়দায় ওনার বাড়ি। খড়দায় প্রত্যেক বছরই বাস ছাড়তো, মানে সেই অলোক বাবু উনি নিজে বাস কিন্তু টুরিস্ট আর কি উনিই ছাড়তেন। তো উনার খাওয়া দাওয়া, হোটেল, থাকা, ঘোরানো খুব নাম ডাক ছিল একটা সময়। সেখানে দাঁড়িয়ে উনি কি করতেন, মানে ওনার টুরিস্টের হয়তো নাম অন্য কিছু ছিল যেটা উনি আমাকে বলেননি, কিন্তু ওনার নাম হচ্ছে অলোক সাধুকা। তো উনি কি করতেন, ওই যত মানে পর্যটক যেতেন, ধরো যারা গত বছর গেছে তারা আবার বলে রাখতো যে অলোকদা নেক্সট বছর কোথায় যাচ্ছেন, আমরা কিন্তু যাব। ওনার মানে পার্টি একদম ধরা থাকতো, কারণ ওনার খাওয়া দাওয়া, হোটেল সবই ভালো রাখার। লোকে সুবিধা পেলে সেখানে বারবার আসবে। হোটেলের খাবার যেখানে ভালো হবে সেখানে মানুষ বারবার যাবে, এটা তো আমরা সবাই জানি। তো এবার কথা মতো অলোক যে দাদা ভাই উনি বলেন
আমি প্রত্যেক বছর নিউ দীঘাতেই আমার পর্যটক পার্টি যারা যায় 56 জন পার্টি, আমি তাদেরকে ওখানেই রাখি। আবার কোনো কোনো সময় যেহেতু আমি একটা ট্যুরিস্ট চালাই, তো সেখানে গিয়ে ট্যুর করি। আমার সাথে অনেকেই অন্য জায়গা দিয়ে যারা ট্যুর করে, তারাও আবার ওই একটা সময় গেলে পারে তারা যোগাযোগ করে একসাথে 2টো বাস 3টে বাস আমরা যাই। তাহলে আমাদের কি হয়, আমরা যখন ধরো একটা দীঘায় গেলাম, একটা নিউ দীঘা হোক ওল্ড দীঘায় হোক, আমরা যখন ওখানে রুমটা নিচ্ছি, যদি 2-3টে বাস থাকে পাশাপাশি, যদি আমরা পুরো হোটেলগুলো নিয়ে নিই, তাহলে অনেকটা টাকা 2-3 দিনের জন্য আমাদের কম দিতে হয়। তো তার জন্য অলোক দাদাভাই বলেন, যখন আমি আমার এই ট্যুরিস্ট পার্টিদের নিয়ে যখন দীঘা যাচ্ছি 2017 নভেম্বর মাস, বেশ ঠান্ডা, ওই সময় ডানলপ থেকেও একটি বাস যায়। অলোক দাদাভাইয়ের সাথে ওই ডানলপের যিনি যান, ওনার মালিকের সাথে ভালো একটা আলাপ। বলছে আমরা 2টো বাস একত্র মিলিত হয়ে আমরা দীঘা পৌঁছালাম। আমরা রাতের বেলা বাসটা ছাড়ি, রাত তখন প্রায় 11টা, 11টা, 11:30 বাজে। খড়দা থেকে আমরা বাস নিয়ে রওনা দিলাম 11টা, 11:30টার সময়। আমরা সারা রাত যাব, গিয়ে ওখানে মোটামুটি তখন 8টার সময় হোটেলে ঢুকতে দিত। এখন তো 10টার আগে দেবে না, তো তখন ছিল 8টার সময়, 8টা, 8:30টায় হোটেল দিত। সেই অনুমান করে তারা রাত 11টা, 11:30টায় বেরোয়। সারা রাত রাস্তা দিয়ে তারা হই হুল্লোড় গান বাজনা করতে করতে যায়, কোলাঘাটে দাঁড়ায়, তারপরে ওখানে খাওয়া দাওয়া করে, মানে চা কফি, ওয়াশরুমে যায়। রাতে তো ডিনার করেই সবাই গেছে। দিয়ে ভোরবেলা দীঘায় নিয়ে গিয়ে আবার একটা জল খাবারের প্রয়োজন হয়, সেইটা ওনারা আয়োজন করে দেয়। তারপরে যে যার মতো রুম দিয়ে দেয়, রুমে থাকে, তারপরে স্নান টান করতে যায়, এদিক ওদিক ঘোরা, তারপরে এসে দুপুরের খাওয়া, আবার রুমে শুলো, নালে যে যার মতো ঘুরলো, রাতে আবার খাওয়া। টুরিস্টের সাথে গেলে এটাই তো হয়। আমাদের অলোক দাদাভাই বলেন যে আমি নিজে দীঘা কতবার যে ট্যুর করেছি বলতে পারবো না, মনে হয় 1000বারের বেশি আমি ট্যুর করেছি। তার থেকেও হয়তো 500বার আমি নিজস্ব পরিবারকে নিয়ে, ট্যুর না, আমি নিজস্ব পরিবারকে নিয়ে প্রাইভেট গাড়িতেও আমি গেছি। কিন্তু আমার সাথে আমার যখন ট্যুর বিজনেস চলতো তখনও কোনো কিছু অভিজ্ঞতা হয়নি। যখন আমি আমার পরিবারকে নিয়ে গেছি তখনও আমার কোনো অভিজ্ঞতা হয়নি। দীঘাতে একটা হোটেল আছে, খুব জনপ্রিয় একটা হোটেল, বহু বছর পুরনো একটি হোটেল। আমার মনে হয় না ওই হোটেলের মানে শাখা পোশাকা এমন কোনো জায়গায় নেই। তোমরা পুরী গেলেও দেখতে পারবে সেই হোটেলের নামে আরেকটি হোটেল, তোমরা তারাপীঠ গেলেও তোমরা দেখতে পারবে। তারাপীঠে আমি ওই হোটেলেই কিন্তু ছিলাম, যে হন্টেড হোটেল তারাপীঠে তোমাদের দিয়েছিলাম, তো 209 নম্বর রুম ছিল। সেরকম ওই হোটেল তুমি বকখালিতে গেলেও দেখতে পারবে, ওই হোটেল তুমি দার্জিলিং এ গেলেও দেখতে পারবে। ওই একই নামের আদলের একই মালিকের নানা জায়গায় কিন্তু ওই হোটেলটা আছে। আর দীঘাতে ওই হোটেল একটা সময় রমরমিয়ে পর্যটক ব্যবসা করত, কারণ টুরিস্ট বাস মানেই ওই হোটেলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া। নাম ছিল ব দিয়ে, আমি এইটুকুনি বলে দিলাম, ব দিয়ে নাম ছিল। তো এইবার দাদা ভাই বলেন আমি ওইখানে কিন্তু আগেও গেছি, এটা প্রথম না। মানে টুরিস্ট বাস মানেই ওখানে ফোন করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করা যেত না। মানে আমি যখন কোনো ট্যুর ছাড়বো তার আগে আমাকে সেই হোটেল কন্ট্যাক্ট করতে হতো, কারণ সেই হোটেল এতটাই সব সময় ব্যস্ত। মানে বাস যাওয়া মানে ওইখানে ঢোকানো, কেউ না কেউ, আজকে ঘটনা শুনছো, কোনো না কোনো প্রান্ত থেকে সেই হোটেলে কেউ না কেউ অবশ্যই গেছো। যদি কোনো টুরিস্ট বাসের সাথে গিয়ে থাকো, টুরিস্ট বাস ওখানে নিয়ে যাবেই। ব দিয়ে নাম, 3টে সংখ্যার বলে দিলাম, ওকে। আর তোমরা কেউ যদি গেস করতে পারো, অবশ্যই কমেন্টে লিখে দেবে, যদি সঠিক হয় আমি পিন করে দেবো, ওকে। চলো কন্টিনিউ করি। এইবার আমাদের অলোক দাদাভাই বলেন, ম্যাডাম আমি বহুবার গেছি, প্রথমেই বললাম যখন আমি 2017-য় ট্যুরটা করি, ওটা আমার লাস্ট বাসে ট্যুর ট্রাভেল ছিল, তারপর থেকে আর করিনি।
কারণ এতটা মর্মান্তিক কিছু ঘটে যাবে যেটা আমি কোনোদিন ধারণা করিনি। তো আমরা রাতের বেলা ওই 11:30টার দিকে বাস ছাড়লাম, যেটা প্রথমেই বলছিলাম। রাতের বেলায় ওনারা ট্রাভেল যে করেন, রাতের বেলায় করেন, কারণ রাতটা গেলে পারে পুরো সকাল থেকে একটা দিন পুরো এনজয় করতে পারবে। দাদা ভাই বলেন যে আমি বাস নিয়ে যখন যাই, গিয়ে ওই হোটেলে আমি বরাবরই থাকি ওখানে। তো আমি সেখানে রুম নিলাম, পুরো নিচের তলাটা পুরো রুম আমরা নিয়ে নিলাম। আর একটা বাস এসছে, সে উপর তলাটা নিয়েছে, আমার সাথে কথা হয়ে গেছিল। এখন আবার পরপর দুটো গায়ে গায়ে করেছে, সেই একই হোটেল দুটো গায়ে গায়ে করেছে, একটা পুরনো একটা নতুন, বলে দিচ্ছি আমি। তো বলছে আমরা নিচের তলায় রয়েছি, সারাদিন খাওয়া দাওয়া হই হই, সবাই খুব আনন্দ করছি সবাই। কিন্তু রাতের বেলা দাদাভাই বলছেন যে আমার রান্নার ঠাকুরের সাথে একটু ব্যক্তিগত ঝামেলা হয়। রান্নার ঠাকুর এক বলে আসে, প্রত্যেক বাড়ি ওকে নিয়ে আসি বেচারা, কিন্তু এইবারে এসে ও একটু বেশি শয়তানি করছিল। আর মাছ টাছ পেটি ওরা একটুখানি জল খাবার জন্য এক্সট্রা সরিয়ে ফেলে, যেটা আমাদের পর্যটককে খাওয়ানোর সময় অসুবিধা হয়ে যায়। তো এই নিয়ে আমি যখন সবাই যার যার রুমে চলে যায়, সবাই যখন সমুদ্র দিয়ে ঘুরে চলে আসে, তো আমি তখন আমাদের রান্নার ঠাকুরকে ডাকি। দেখে আমি ওই বাইরেটা বসে, ওদের বাইরে একটা লন আছে, লনের ওখানে ওই হোটেল থেকে বললেই হোটেলের ছেলেগুলো, অনেক অনেক ছেলে, কেন ওখানে বাস পার্টি ঢোকে, তো অনেক ছেলে ওরা না চেয়ার টেয়ার এনে দেয়। যাতায়াত করতে করতে খুব ভালো একটা সুসম্পর্ক হয়ে গেছে। তো ওখানে একটা রানা বলে ছেলে আছে, উড়িয়া। রানাকে বললাম যে একটা টেবিল এনে দাও তো আমাকে ভাই, আমি এই রান্নার ঠাকুরের সাথে ঝগড়া করব। তো আমাকে টেবিল এনে একটা জলের বোতলও দিয়ে গেল। এবার ওরা যথেষ্ট ডোনেশন নেয়, আমাদের কাছে ডোনেশন নেয় যথেষ্ট, মানে চা বিড়ি সিগারেটের পয়সা টয়সা নেয়। যাই হোক, এবার যখন ও আমাকে দিয়ে যায় ঠাকুরকে ডাকতে, ঠাকুর তো মানে অর্ধেক গলা পর্যন্ত খেয়ে নিয়েছে, লোড। আমি ঠাকুরকে বললাম যে কি ব্যাপার, মাছ আমি পেটি, গাদার পেটি সবকিছু দিয়েছি, মাথা, আমি তো সবকিছু মানে গুনে নিয়ে আসবো না। আর আজকে তো আমি ট্যুর প্ল্যানিংটা আজকে নতুন করছি না, একদম জন্মর পর থেকে বলতে পারো আমার ট্যুরের বিজনেস, ঠিক আছে, আমি নানা প্রান্ত ঘুরাই লোককে। তো ভুল কি করে হচ্ছে? ঠাকুর বলছে মু জানি না, ঠাকুরও উড়িয়া কিন্তু কলকাতার, মানে ও হচ্ছে উড়িষ্যারই, কলকাতায় থাকে, আমাদের স্থানীয়ই থাকে। বলছে মু জানি না, মানে আমি জানি না। তখন বলছে তুমি জানো না মানে, তুমি ঠাকুর, তুমি এত বছর ধরে আমার সাথে ট্যুরে আসছো, তুমি রান্না করছো, লোককে খাওয়াচ্ছ, সবাই তোমার রান্নার বা বা তারিফ করছে, তুমি জানো না? তখন বলছে মু জানি না। ও আর কোনো কথা বলছে না, দাঁড়াতে পারছে না, তো খুব গালিগালাজ করে। আমাদের দাদা ভাই যিনি ঘটনাটা বলেন, বলছে আমি খুব গালিগালাজ করি, খুব রাগ হয়, কারণ যারা আমার সাথে প্রত্যেক বছর বাসে যারা ট্রাভেল করতে যাচ্ছে, তাদেরকে আমি যদি একদম নিজেদের মতো করে, খাবারটা মেন, মানুষে কি দেখে হোটেলটা থাকার আর খাবারটা, হোটেলটা যেমন তেমন হলে মানে প্রথমে একটু খুটখাট হলেও পরে মানিয়ে নেয়, শরীর ছেড়ে দেয়, কিন্তু খাবারটা তো মানুষকে ভালো খেতে দিতে হবে, পর্যাপ্ত, একটা জায়গায় দুটো মানুষকে দিতে হবে, কেন আমাকে ট্যুরের বিজনেসটা করতে হবে, আমাকে পার্টি ধরে রাখতে হবে। এখন আমি যদি ওখানে দেখি যে মাছ কম, কেউ হয়তো 2 পিস মাছ চেয়েই বসলো, যারা প্রত্যেকবার আমার সাথে যাচ্ছে, আমি তাদের কি বলবো? না তো বলা যায় না, হয়তো কোনো একটা বড় মানুষ চাইলো না, হয়তো কোনো একটা বাচ্চা বললো আমি আর একটা মাছ খাবো ভাজা, এবার কি বলবো? না হবে না, উঠে যাও। এটা কখনো হয়? বাচ্চার সাথে খারাপ ব্যবহার করলে তার মা তো আসবে না, বাবা আসবে না, আমার পার্টিটা কেটে গেল। তো সবকিছু বুঝে আমি আমার রান্নার ঠাকুরকে বলছি, ও তো টাল হয়ে রয়েছে। যাই হোক, ওকে গালিগালাজ দিতে ও বকবক বকবক করতে করতে মদের নেশায় চলে যায়। আমি আমার সাথে যে হেল্পার থাকে, ওকে আমি বললাম কি ব্যাপার বলতো, তুইও খেয়েছিস? বললো না দাদা, আমি তো খাই না, তুমি জানো। আর বলো না দাদা, আমার মনে হচ্ছে না ও কোনো মাছ গন্ডগোল করেছে। আমি বললাম তাহলে কে গন্ডগোল করেছে? উপরের যারা আছে তারা? কেন একই হল ঘরের মধ্যে রান্না হচ্ছে, আমাদেরটা এক পাশে, ওদেরটা এক পাশে, আমরা নিচে রয়েছি, ওরা উপরে রয়েছে, দুটো বাস গেছে। তো তখন বলছে যে না না,
ওরা এরকম করবে কেন, ওরা তো পাশে রান্না করছিল, না না এরকম কোনো ব্যাপার না। তখন আমি বললাম তাহলে ব্যাপারটা কিরকম, ওরা নেয়নি, তোরা খাসনি, ঠাকুর জানে না, তাহলে ব্যাপারটা কিরকম আমাকে সেটা তো বল। তখন ও বললো দাদা জানি না কিরকম একটা লাগছিল। তা আমি না বিষয়টা অ্যাকচুয়ালিও কিরকম লাগছিল আমি জানি, ওদের ভন্ডামি, ওরা ভন্ডামি করছে। আমি ওখান থেকে চলে যাই রুমে। আমি বললাম যা যা শুতে যা, সকালে ঠাকুরকে বোঝাবো, দাঁড়া। হ্যাঁ, তোকে আবার গালিগালাজ করতে করতে রাগ তো হয়। যাই হোক চলে গেছি। ভাবলাম কালকে মাছ খাওয়াবো না, মাংস আনবো, কারণ মাংসটা একটু বেশি থাকে। মাংস তো ওরকম করে হিসাব করা যায় না, মাংস এক্সট্রা 80 পিস 70 পিস থাকে। তো কারণ মাংস রান্না হতে হতে যেহেতু গলে যায়, মাংস থাকে না। এইবার বলছে, আমি রাতের বেলা বক বক করতে করতে সেও চলে যায়, ছেলেটিও চলে যায় হেল্পার, আমি গিয়ে রুমে শুয়ে পড়ি। এইবার ঘটনাটা ঘটলো যখন আমি রুমে গেলাম। রুমে গিয়ে আমি ডোরটা, আমার খুব ভালো করে মনে আছে, আমি ডোরটা বন্ধ করে শুয়ে আছি, ডোরটা বন্ধ করে শুয়ে রয়েছি। গেটটা আমি অ্যাকচুয়ালি বন্ধ করিনি, মানে জাস্ট ভেজিয়ে দিয়েছি, কে আর আসবে কি আর হবে। শুয়ে রয়েছি, হঠাৎ করে মানে যখন শরীর খুব রাগ থাকে, শরীরে যখন খুব ক্রোধ বাড়ে, তখন থেকে চোখে কিন্তু ঘুম আসে না, শরীর মন একটা জ্বালা যন্ত্রণা হয়, অস্থিরতা ভাব হয়। তো দাদাভাই বলছেন ম্যাডাম আমি অনেকক্ষণ ধরে শুয়ে আছি, আমার খুব রাগ হচ্ছে ঠাকুরের ওপরে, ঠাকুরকে পেলে আমি পিটাবো, কারণ আমার ট্যুরটা ও নষ্ট করে দিচ্ছে, বদনাম হয়ে গেলে লোকে আর আসবে না। আমার প্রত্যেক বছর আমি ট্যুরে লোক নিয়ে আসি। ভাবছি সকালটা হোক। তারপরে ঘুম হচ্ছে না দেখে আমি ভাবলাম না, খুব তখন কিন্তু নভেম্বর মাস, বেশ ঠান্ডা, কিন্তু আমার অতিরিক্ত গরম লাগছে। আমি উঠে কি করলাম, বাথরুমে গেলাম। ওই ঝর্ণা ঠন্না তখন ওইসব ছিল না, মানে সাবার টাবার। তো ওই কল চালু করে মগে করে জল নিয়ে ঝপ 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 করে দাঁড়িয়েই মাথায় মগে করে জল ঢাললাম। পুরো একদম শরীরে হাত পা যেন জ্বালা করছিল রাগে। ঠান্ডা হয়ে বিছানায় গিয়ে শুলাম। ঠিক মতো রাতে আমি খাইও নি। তো লোককে যখন আমি খাওয়াতে পারছি না, আমি কি করে মুখে খাবারটা তুলবো। তো যাই হোক, আমি ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, শরীরটা ঠান্ডা হয়েছে, ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে আমার যে রুমের দরজাটা, আমি তো ভেজিয়ে রেখেছিলাম, আমি বন্ধ করিনি, আর মাথা ঠিক ছিল না, তো ও ভেজিয়ে দিয়ে বক 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 করতে করতে যে কালকে বোঝাবো সকালটা হোক, এসব করতে করতে শুয়ে পড়েছি। এইবার আমি হট করে দেখলাম দরজাটা কেউ ক্যার ক্যার করে খুললো। আমি না কানে আসলো, কানে আসলো। এবার এত মানুষকে নিয়ে একটা দায়িত্ব করে নিয়ে যাওয়া, সবকিছু তো মাথায় রাখতে হয়। এবার যতই হোক আমার কিছু হবে না, একদম গেটে লক করা আছে, কিন্তু টাকা পয়সা তো আমার কাছে আছে ব্যাগে। তো আমার ঘুমটা কিন্তু সতর্ক হয়ে গেল, একদম সজাগ। আমি চুপচাপ আমি তাকিয়ে আছি। আমার পিছে মানে পিঠের দিকে কিন্তু আমার ঘরের দরজা, আমি মুখটা কিন্তু সামনের দিকে রেখেছি। আমি সাথে সাথে মুখটা ঘোরালাম, ঘুরিয়ে দেখছি আমার দরজাটা একটুখানি খোলা, দরজাটা একটু খোলা, কিন্তু কেউ নেই। আমি ভাবলাম ঘরে কি কেউ ঢুকলো রুমের মধ্যে, নাকি কেউ যাওয়া আসা করছে, হয়তো দরজাটা খুলে দিল, না দেখেছে আমি কি জেগে আছি নাকি, নাকি ওই রান্নার ঠাকুরই করছে এরকম শয়তানি। তো বহুত শয়তান, ওকে ঝেড়েছি গালিগালাজ করেছি, নাকি হাওয়াই খুলে গেছে, বাইরে বেশ হাওয়া চলছে, ঠান্ডা কাল তো বেশ হু হু করে হাওয়া দিচ্ছে। তো সবকিছু ভেবে আমি উঠে বসলাম। গেট তখন আমার ওরকম খোলা, বাইরে ওই হোটেলের যে লম্বা করিডর আছে, করিডরে একটা মিটমিট করে লাইট জ্বলছে, হাওয়া দিচ্ছে, হাওয়ায় লাইটটা দুলছে। তখন তো অত ফ্যান্সি ছিল না হোটেলগুলো, ওই কিছুটা দূরত্ব দূরত্ব তার দিয়ে ঝোলানো ঝোলানো লাইট গুলো লাগানো ছিল ওইখানে। তো ওই হাওয়া দিচ্ছে যখন, তখন ওই বাল্ব লাইট গুলো দুলছে, আর আমি বসে বুঝতে পারছি বাইরে করিডরটা আলোটা এরকম এরকম করে নড়ছে, বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা হাওয়া ঢুকছে, দরজাটা আস্তে আস্তে নড়ছে। তখন আমি ঘড়িতে দেখলাম বাজে হচ্ছে রাত 3টে 1। আমি এত রাতের বেলা, তো আমার ওই ভূত ফুত ওইসব কোনো ভয় টয়ও পাই না, মানে বিশ্বাসও করতাম না।
কেন বহুবার আমি গেছি, ওসব ভূত ফুত কোনোদিন কোনো পাল্লায় পড়িনি। অনেকের মুখে শুনেছি এরকম হয় ওরকম হয়, আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি উঠলাম, উঠে আমি কোনো নেশা করি না, তবে ওই একটুখানি খৈনি ডলে একটু দাঁতে দিই। আমি ওই উঠে ঘরের মধ্যে আমার রুমের মধ্যে হাঁটতে হাঁটতে পকেট থেকে ফুল প্যান্ট পরেছিলাম আর স্যান্ডো গেঞ্জি, পকেট থেকে আমি খৈনিটা বের করে হাতে ডলছি। একটা জলের আওয়াজ হচ্ছে, জলের আওয়াজ। আমি কিন্তু ঘরেই ডলছি, আর যেখানে ডলছি তার পাশেই কিন্তু আমার বাথরুমটা, বাথরুমের ভিতর দিয়ে একটা জলের ছচ্ছর 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 করে আওয়াজ হচ্ছে। তা আমি বললাম, জলের তো আমি তো বাথরুমে ঢুকিনি, বাথরুমের কল কে খুললো? ছচ্ছর ছচ্ছর করে জলটা, মানে অনেকটা ফেটে যদি জলটা পড়ে যেরকম আওয়াজ হয়, সুঁ করে কল দিয়ে পড়ে ওইটা না, কল দিয়ে দেখবে একসময় একটু জলটা ছড়িয়ে পড়ে, ঠিক ওরকম ছড়িয়ে পড়ার একটা ফটফট ফটফট করে আওয়াজ হচ্ছে। তো আমি তো ওয়াশরুমের ওখানটাই দাঁড়িয়ে রয়েছি, বাথরুমের সামনে কিন্তু খৈনিটা ডলছি। তো আমি ভাবলাম, কেউ কি ভিতরে ঢুকে গেল, বাথরুমে ঢুকে গেছে নাকি দরজাটা খুলে। তো আমি আবার একটা পা দিয়ে ওই লাথি মারলাম আস্তে করে, মানে টোকা দিয়ে। আমি বললাম, কে বাথরুমের মধ্যে কে ঢুকেছিস? কোনো শব্দ নেই, কিন্তু জল পড়ার শব্দটা বন্ধ হয়ে গেল। তখন আমি ভাবলাম তাহলে কেউ ঢুকেছে। বলতে গিয়ে যখন আমি বাথরুমের দিকে পেছনটা ঘুরে এরম তাকালাম, তখন দেখলাম না, বাথরুমের দরজা তো আমার ঘরের ভিতর দিয়ে লক করা, ভিতরে কেউ থাকলে তো বাথরুমের ভেতরে লক করবে, তাই না? তখন আমি বললাম যে, কি রে ভাই, কি হচ্ছে? আমি তখন রুম থেকে ওই খৈনি ডলতে ডলতে বাইরে বেরোই। তখনও কিন্তু আমি ওই ভূত প্রেত বা অন্য আদার্স কিছু, এইসব আমার মাথায় কিছুই আসেনি। আর ওইসব আমি ভূত ফুত ওসব কিছু বিশ্বাসও করি না। তো আমি ওই খৈনি ডলতে ডলতে করিডরে আমি হাঁটছি, খালি পায়ে, পায়ে জুতোও নেই, খালি পায়ে আমি হাঁটছি। দেখছি বেশ একটা ঠান্ডা, আস্তে আস্তে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। তো আমি হাঁটতে 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 আস্তে আস্তে দেখলাম পরিবেশটা, হয়তো এটা আমার মনের ভুল হতে পারে, কারণ আমি স্যান্ডো গেঞ্জি ফুল প্যান্ট পরেছিলাম, হতে পারে যে আমি হাঁটছিলাম অনেকক্ষণ ঠান্ডার মধ্যে, হয়তো বা ঠান্ডাটা আমাকে জাঁকিয়ে ধরছে। বেশ ভালো একটা ঠান্ডা আমার লাগছে, বেশ ভালো ঠান্ডা। তো তখন আমি ওই খৈনিটা ডলে কোনো রকম ঝেড়ে নিয়ে দাঁতে এরম করে দিয়ে আমি চলে আসি আমার রুমের মধ্যে। এসে আমি বললাম, হু হু ঠান্ডা লাগছে তো বেশ, বাবা। দরজাটা উপর থেকে চিকলটা লক করে আমি মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কিন্তু আমি একটা জিনিস অনুভব করছি, আমি কিন্তু ঘুমাইনি, ঠান্ডা লাগছে, মুড়ি দিয়ে শুয়ে রয়েছি, চুপ করে চোখটা বন্ধ করে ঘুমানোর মতো পড়ে আছি। ঠিক মিনিট 17-18-20 মিনিট হবে খুব জোর, ঘুম আমার নেই চোখে, আমি তো ঘুমিয়ে নিয়েছি যতটা ঘুমানোর। আমি লক্ষ্য করছি কেউ যেন আমার পায়ের মধ্যে আস্তে আস্তে হাত দিচ্ছে, ওই ব্ল্যাঙ্কেটের উপর দিয়ে হাত দিচ্ছে। আমার ঘাটা না কাটা দিয়ে উঠলো। কি হলো? রুমের মধ্যে তো কেউ ছিল না, তাহলে আমার পায়ের মধ্যে কে হাত দেবে? কাটা কাটা দিচ্ছে। আমি না ভয়তে, তখন আমার ভয় লাগছে। অ্যাকচুয়ালি রুমের মধ্যে তো কেউ নেই, যদি আমি মুখে মুড়ি না দিয়ে থাকতাম তাহলে হয়তো ভয় লাগতো না। এবার আমি যেহেতু মুখে ওই কম্বলটা দিয়ে আছি, মুখটা খুলে আবার দেখবো, ভয় লাগছে। আমি তখন আস্তে করে মানে ভাবছি মুখটা খুলবো খুলবো না, বারবার ভাবছি। আমার যেন মনে হচ্ছে আমার মানে মুখের কাছে কেউ একজন রয়েছে। আমি যদি মুখের কাপড়টা সরাই তাহলে আমি কাউকে দেখতে পারবো। আমার একটা ভয় ভয় কাজ করছে, আমি দেখতে পারবো। আমি তখন আস্তে করে মুখের কাপড়টা সরাই, কেউ তো অবশ্যই আমার সামনে কেউ আছে। এবার তখন তো প্রায় অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে, ভোর ভোর হচ্ছে। আমি সাহস করে, ভূত তো মানি না, ভয়ও পাই না, ওইসব কোনোদিন চোখেও দেখিনি। আমি মুখে থেকে যেই চাপাটা সরাই, হঠাৎ করে দেখলাম একটা মেয়ে না বউ বুঝতে পারলাম না, একটা বিকট মানে
ভ্যাপসা পচা গন্ধ, আর আর বিকট মানে তার একটা চেহারা, যেই চেহারাটা দেখে আমি এতটাই ভয় পাই, মানে আমি কোনো রকমে ওই তখন উঠে মানে দৌড়ে বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে গিয়ে সাথে সাথে পাশে পাশে তো আমাদেরই সব টুরিস্টের যাদের নিয়ে গেছে পার্টিরা ছিল। আমি গিয়ে, একজন ছিল পরিবার আমার বাড়ির পাশে থাকে, ওদের আমি গেটে টোকা দিই। গেটে অনেকক্ষণ টোকা দেওয়ার পর ওই দাদা বেরোয়। দাদা বলছে, কি হয়েছে অলোকদা, তুমি কি হলো, এরকম চোখ মুখের অবস্থা, এরকম কি ভয় পেয়েছো নাকি? আমি তখন ওকে বললাম যে তুমি একটুখানি আমার রুমে আসো, আমার সাথে কিছু কথা আছে। বলছে এত রাতে বেলা, আচ্ছা চলো। ওর সাথে সাথে রুমে আসে। আমি জানি আর কাউকে ডাকলে কেউ উঠবে না, কারণ সবাই দীঘায় এসে প্রচুর নেশা করে, রাতের বেলা সব ভরপেট খেয়েছে, ও কেউ উঠবে না, খেয়ে দিয়ে সব শুয়েছে, একদম পেট ভরে মদ গিলেছে। তো এই যে ও ফ্যামিলি ফ্যামিলি নিয়ে এসছে পাশাপাশি বাড়ি, আমি জানি ওকে, ও মদ টদ খায় না, আমি জানি ওই ওই উঠবে, ওকে আমি পাবো। ওকে নিয়ে আমি ভয় ভয় ঢুকি, ওকে আগে ঢুকিয়েছি ঘরে। ও বলছে, এসে খাটের মধ্যে বসে বলছে, কি হয়েছে অলোকদা, রুমের মধ্যে এরকম অন্ধকার, একটা কিরকম পচা গন্ধ। আমি বললাম, তুমি পচা গন্ধ পাচ্ছ? বলছে, হ্যাঁ একটা পচা কিরকম গন্ধ আসছে। তো ও দেখছি অক পাচ্ছে। আমি তখন বললাম, আর বলো না, এখানে বলবো, তুমি চলো বাইরে চলো। বলছে, কি হয়েছে বলো তো? আমি বললাম, তুমি চলো না বাইরে। ওকে নিয়ে আবার বাইরে বেরোই রুম থেকে। বেরিয়ে আমি বললাম, জানো তো, আমি এত বছর ধরে এই দীঘা, পুরী, দার্জিলিং, শিলং, আসাম এত জায়গায় আমি ট্যুর করছি, আমি ভূত প্রেত ভাই অনেক শুনেছি, লোকের মুখে অনেক শুনেছি যে দীঘায় এই হোটেলে এই আছে, ওই হোটেলে ওর সাথে ওই হয়েছে, ওখানে ওকে মার্ডার করে দিয়েছে, তার আত্মা আছে। এতদিন, তবে আমি তো হাজার একটা হোটেলে থাকি না, এই হোটেলেই থাকি। তো এই হোটেলে তো আমি এর আগেও এসেছিলাম, আগের বছরে, তার আগের বছরেও ছিলাম, কিন্তু এরকম হলো কেন? তখন বলছে, কি হয়েছে? তখন সবটা ওই দাদাকে বলে। দাদা তখন শোনার পর বলছে, অলোকদা, আমার মনে হয় তোমার কোনো মনের ভুল হবে, ওরকম কিছু তুমি ভেবেছো, হয়তো কারোর কাছে শুনেছো, তাই হবে। তো তখন অলোকদা ভাবলো হতে পারে, কারণ ওই যে উড়িয়া ছেলেগুলো, ওরা গল্প করছিল, তো ও দাদাভাই আবার শুনেছে অন্য হোটেলের কথা, ভূত ফুত নিয়ে অনেকে ইয়ার্কি করে, তো তো দাদাভাই ভাবছে হয়তো তাই হবে। কিন্তু ঘটনাটা শিওর হলো কবে? পরের দিনকে। পরের দিনকে সকালবেলা কথা মতো, ওই আগের দিন তো রান্না ঠাকুরের সাথে রাতে খুব ঝামেলা হয়েছে, গালিগালাজ করেছে, ও মদ খেয়েছিল বলে সকালে ভুলে গেছে। এসে বলছে, বাবু আজকে কি মেনু হবে? বলছে, মেনু হবে, দাঁড়াও বাজার যাব, আজকে মাংস রান্না করবে, আজকে মুরগির মাংস হবে। মুরগির মাংস 4 পিস করে, 2 পিস করে বড় বড় আলু দেবে, আর ভাত হবে, ডাল হবে, আর ঝুরি আলু ভাজা হবে, একটা চচ্চড়ি হবে, টমেটোর চাটনি হবে, শীতের সময়। তো তখন বলছে, আচ্ছা ঠিক আছে। এবার ঠাকুরকে নিয়ে গেছে, ঠাকুরকে নিয়ে গেছে রাতের বেলা, এই সরি দিনের বেলা, মাংস বাজার করেছে, আর যা যা লাগে টমেটোর আলু সব কিনে দিয়েছে। বলছে যাও, এবার হেল্পাররা রয়েছে সব রান্না করছে। সকালবেলা বাজার টাজার করে দেওয়ার পর, মানে সে টানা অলোক দাদাভাই ঘুমিয়েছেন, রাতে ঘুমায়নি বলে। তারপর বিকেল বিকেলে উঠে খাওয়া দাওয়া করেছে একটুখানি, বলছে খেয়ে দিয়ে আমি বসে রয়েছি। কিন্তু সন্ধ্যের পর জানি না কিরকম গাটা একটা ছমছম করছে, একটা ভার ভার লাগছে, যেতে ইচ্ছা করছে না। তো আমরা রাতের বেলা সবাইকে জিজ্ঞেস করলাম যে আজকে কি মাছ করব না ডিম করব। তো সবাই বললো, না দাদা আজকে ডিম করে নাও রাতে। বললো, না দাদা আজকে রাতে ডিম খাইয়ে দাও, কালকে সকালবেলা তুমি বলেছো খাসি খাওয়াবে, কালকে সকালে খাসি খাবো, আজকে ডিম খাওয়াও, আর পরের দিন তো বিকালবেলা আমরা বেরিয়েই যাব, তো খাসির মাংস খাইয়ে বিকালবেলা বেরোবে, ভালো কথা। এইবার আমাদের অলোক দাদাভাই বলেন, আমি রাতের বেলা সবার জন্য 2টো করে ডিম এনেছি। একটা করে ডিম দিয়ে কি ভাত খাবে? আমার তো ট্যুরে এমনি নাম আছে, খাওয়া দাওয়ার আমার খুব ভালো, সবার জন্য 2টো করে ডিম রান্না হবে। বলছে, আমি 2টো করে ডিম এনেও 20টা ডিম এক্সট্রা এনেছি। 20টা ডিম রাতে রান্না হচ্ছে। ঠাকুর এসে বলল, দাদা একটা প্রবলেম হয়ে গেছে। তো আমি তখন বললাম, কি প্রবলেম করেছো আবার? তুমি তো শুধু প্রবলেমই করে যাচ্ছ, এবারে এসে কেন এরকম ভীমরতি ধরেছে নাকি? এরপর থেকে ঠাকুর আমি পরিবর্তন করব, আর দরকার নেই, চেঞ্জ করে দেবো।
তখন বলছে, বাবু আমার বড় ভুল হয়ে গেছে, আমি তো ডিমগুলো সব এক জায়গায় সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভাজতে গিয়ে দেখলাম অনেকগুলো ডিম কম। আমি বললাম, ডিম অনেকগুলো কম, কে খেয়েছে? এবার আমি এইটুকুনি জানি, যারা রান্নার ঠাকুর হয় বা রান্নার যারা ছেলেরা থাকে, ওরা তো পেটের টানে আসে, ওরা ওরকম চুরি করে খাবে না। ওরা তো খাবার পাচ্ছে, উল্টে ওরা আরো 3-4টে ডিম বেশি খায়। ওরা ওরকম চুরি করবে না। আগের দিন মাছ হলো শর্ট, এখন ডিম। শুধু দিনের বেলা রান্নাটা কিন্তু ঠিক হচ্ছে, রাতে রান্না করলে চুরি হচ্ছে। আমি তখন বললাম, ঠিক আছে, আমি দেখছি গিয়ে। তখনও রান্না হচ্ছে, আমি গিয়ে ওখানে বসে আছি। ডিমের ঝোল করেছে, ঝোল করে ডিম যখন নাবিয়ে রেখেছে, আমি ওখানে বসে রয়েছি। এবার ওরা আবার কি করছে, ওই থেকে থেকে রান্না করতে করতে ঠাকুর আর তার হেল্পার দুটো চলে যাচ্ছে একটুখানি বোতল মিলিয়ে জল মিলিয়ে খেতে কোণে। আবার এসে রান্না করছে, গ্যাসটাকে আস্তে করে দিয়ে চলে যাচ্ছে, আবার এসে রান্না করছে। আমি বসে আছি, আমি দেখছি আমাদের সামনে যে রান্নাটা হচ্ছে, মানে যারা উপরে রয়েছে হোটেলের, অন্য অন্য ট্যুরের পার্টি, দেখছি ওরা রাতের বেলা মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছে। ওদের হচ্ছে পোলাও আর মুরগির মাংস কষা। তো ওই যে মুরগির মাংস আমি দেখছি, মানে হঠাৎ ওদের যে মুরগির মাংসর যে ঢাকনাটা দিয়ে রেখেছে, বড় একটা পাত্রর মধ্যে মাংসটা রেখে, ওই ঢাকনাটা অটোমেটিক্যালি মানে খুলে পড়ে গেল। আমি কিন্তু একা বসে আছি, ওখানে কেউ নেই, ওদেরও কেউ নেই, আমাদেরও কেউ নেই। ওরা সব ম্যারিনেট করে গেছে কোথায় জানি না, আর আমাদের গুলো গেছে একটু দারু খেতে। আমি ওখানে বসে আছি, আমি দেখে বললাম, কি হলো? হঠাৎ আওয়াজ হলো যখন, আমি না ওইদিকে তাকিয়ে রয়েছি। আমি দেখছি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মানে ওই ধরো আনুমানিক কিরম বয়স হবে, 7-8 বছর একটা বাচ্চা মেয়ে। ও দেখলাম দেয়ালের ধার দিয়ে হেঁটে হেঁটে আসছে। মেয়েটা কোথা থেকে এলো কি কিছুই দেখলাম না, অনেক বড় তো ওই রান্নার ঘরটা। মেয়েটা দেখলাম আসলো, আর তেল কাদা চিটচিটে বেশ পরিষ্কার ওরকম হয় না। আসার পর থেকে ও না দেখলাম ওই ঠিক মাংসর যে গামলাটা যার মধ্যে চাপা ছিল, চাপাটা তো খুলে পড়ে গেছে মেয়েটা আসার আগেই, ওই গামলাটার কাছে মেয়েটা এসে না এরকম করে তাকিয়ে রয়েছে। মানে চোখগুলো জাস্ট এরকম বড় বড় এরকম করে না দেখছে। আমি মেয়েটাকে দেখছি, অনেকক্ষণ দেখার পর আমি ভাবছি, মেয়েটাকে কি কোনো কথা বলবো কি কিছু বলবো না, ওকে কি বলবো, এ বাবু তুই উপরে কোনখানে আছিস, বা ঘুরতে এসছিস না, তোর বাড়ি এখানে, দেখে তো মনে হচ্ছে না যে ট্যুরের সাথে এসছে। ওর দেশ পোশাক দেখে মনে হচ্ছে যে হয়তো এখানেরই বাচ্চা টাচ্চা হবে। তো আমি ওকে বলবো কি বলবো না ভাবতে ভাবতে দেখলাম ওই বাচ্চা মেয়েটা মানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এরকম করে। একটা বাচ্চা মেয়ের হাত কত বড় হতে পারে? একটা বাচ্চা মেয়ের, দেখছি মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, আমার গা কাটা দিচ্ছে, আমি তোমাদেরকে বলছি। বাচ্চা মেয়েটার হাতটা এরকম ভাবে কড়াইয়ের মধ্যে পড়লো, পড়ে তুলে মানে এরকম করে, কি বলবো, কাঁচা মাংস খাচ্ছে। আমি ওখান থেকে দেখে সোজা একদম বাইরে দৌড়ে বেরিয়ে এসছি। আমি তখন বুঝতে পারলাম তার মানে মাছ কমেছিল কেন, কেন আমার ঠাকুরকে নিয়ে আমি এতবার এসছি। আর যাই হোক, ওরা অত চোর হয় না, 1 পিস 2 পিস খেয়ে নেবে, তা বলে অত কম। আমি তখন বুঝলাম যে না, এইটা অন্য কিছু ব্যাপার। সাথে সাথে তখন আমি এসে ঠাকুরকে বললাম যে তোমার পাছায় 1 লাথি মারবো, তুমি এখানে মদ খাচ্ছ, হ্যাঁ, আর ওখানে কি হচ্ছে জানো? তখন আমি বললাম, এর আগে তো এসছি, এরকম তো হয়নি। যাই হোক, আমি ওদের কিছু বলিনি, কি হচ্ছে, আমরা কুকুর ঢুকেছিল, ওদের মাংস খাচ্ছে কুকুর। হই হই করতে করতে ওদের লোকজন আসলে, যাই হোক, ওরাও বললো মাংস কিছু কমে গেছে। আমি আর কিছু বলিনি বেশি কিছু। আমি যে রাতের বেলা খাওয়া দাওয়া করে চুপ করে বাইরে বসে দাঁতে কাঠি ঘোরাচ্ছি, ওই হোটেলেরই দুটো ছেলে এলো। আসতে ওদেরকে বললাম, ভাই শোন। বলছে, দাদা বলো। আর ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওদের সাথে প্রত্যেক বছর যাই, একটা খুবই সুসম্পর্ক। তো আমি তখন বললাম যে আচ্ছা ভাই, এরকম কি ব্যাপার বলতো? হ্যাঁ, কি ব্যাপার, কি ব্যাপার? কারণ দেখ, একটা জিনিস, তোদের এখানে আমরা এতবার করে আসি, কোনো সময় কিছু তো দেখি না, তাহলে পারে কি ব্যাপার বলতো?
তখন বলছে যে দাদা মিথ্যা কথা বলবো না, কি হয়েছে জানেন দাদা, এসব কাউকে বলবেন না, আপনারা আসবেন তো, দেখুন মিথ্যা কথা বলবো না, আপনি তো অনেক কিছু দেখেছেন তো সব বলতে। তখন ও বলল যে এরকম ট্যুরের পার্টি এসছিল, কোন গ্রাম থেকে বাসে করে সব এসছিল গ্রাম থেকে, সব মানে সাঁওতাল সাঁওতাল পার্টি আর কি। বলছে ওরা এখানে আসে, এসে ওই সবাই ওই হোটেলে ভাড়া নিত, বললাম না মানে ওইটা টুরিস্ট যারা যেত ওদের জন্য একদম ওখানে দারুণ ব্যবসা, ওরা কিছু চিনতো না ওটা ছাড়া। তো বলছে ওই রান্নার সময় কোনো একটা বাচ্চা পুড়ে মারা গেছিল ওখানে। মানে এটা 1 বছরের মধ্যে হয়েছে, 1 বছর আগে যখন এসেছিল কিছু ছিল না, 1 বছরের মধ্যে হয়েছে। ওই বাচ্চাটা পুড়ে যাওয়ার পর থেকেই ওখানে মারা যায়, আর ওর আত্মাটা ওখানেই রয়েছে, ওই বাচ্চাটার আত্মা। এখন কিন্তু ওখানে আর রান্না করতে দেয় না জানো, আমরা খবর নিয়েছি ওখানে রান্না, টুরিস্ট গেলে টুরিস্ট সবাইকে ওই বাইরে যে হোটেলগুলো আছে হোটেলে বলে দেয়, নালে পরে ওরা ওই হোটেলের বাইরে রান্না করে, ওই ঘরে ওরা এখন কি করে জানো, কাঠ বালিশ ভাঙাচোরা টেবিল চেয়ার বোতল জলের বোতল হাবি জাবি ওগুলো রেখে দেয়। হ্যাঁ, ওখানে স্টোর থাকে না, স্টোর রুম, সেটা করে দিয়েছে, ওখানে রান্না বান্না আর হয় না। তো এবার আমি তোমাদেরকে এই সাথে আরেকটি ঘটনা আমি অ্যাড করলাম, আজকের ঘটনা স্পেশাল হবে। এই যে ঘটনাটা অ্যাড করছি, এই ঘটনাটা আমি তোমাদের গতকাল রাতে আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু হঠাৎ আমার এতটাই শরীর খারাপ হয়ে যায়, এতটাই শরীর খারাপ হয়ে যায়, আমি তোমাদের বলতে চাইনি। কালকে আমার প্রচণ্ড জ্বর আসে, গা হাত পা ব্যথা করছিল, যার কারণে এডিটিং করতেই পারিনি, খাইও নি, শুয়ে পড়েছি। এই ঘটনাটা দীঘারই ঘটনা একসঙ্গে অ্যাড করলাম। দীঘার হোটেলগুলো তোমরা এবার ভালো করে দেখো, নামগুলো আমি সবাইকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। তোমরা জানতে চেয়েছো দিদিভাই দীঘার যে হোটেলগুলো তুমি শো করছো সেই হোটেলগুলোর নাম কি। এবার আমি তোমাদের বলি, তোমাদেরকে আমি সবাইকে রিপ্লাই করেছি, সবাইকে আমি উত্তর দিয়েছি, বলেছি যে আমি যতগুলো হোটেল আছে নিউ দীঘায় সব হোটেলগুলো আমি একত্র নাম তোমাদেরকে জানিয়ে দেবো। অনেকেই বলে যে দিদি ভাই আপনি কি শুধু ভূতের খোঁজ পান? ভাই দেখো, ভগবান কি সবাই দেখে বলো তো? ভগবান সবাই দেখে? সবাই কি রামকৃষ্ণ পরমহংসদেব? সবাই তো না। তো সেরকম ভূত প্রেত অনেকেই দেখতে পায়, আবার অনেকে দেখতে পায় না। অনেকে বলে কিছু কিছু জায়গায় গিয়ে আমি এখানে গেলাম, কই ভূত দেখলাম না তো। অনেকেই বলে দিদি ভাই আমি এরকম একটা হন্টেড প্লেসে গেছিলাম, ওই আমি ওখানে গিয়ে তো কিছু দেখলাম না। ওখানের মানুষ যেটা গুগলেও পর্যন্ত দেওয়া রয়েছে জায়গাটা হন্টেড, কিন্তু কই দিদি ভাই কোনো আমি ভূত প্রেত ভূতের ছায়া পর্যন্ত দেখিনি। দেখো একটা কথা আমি সব সময় বলি, এই জিনিসটা অনেকেই মানো আবার অনেকে মানো না। দেখো মানা না মানাটা যার যার ব্যক্তিগত ব্যাপার। একটা কথা মাথায় রাখবে, যেরকম পুজো পার্বণের একটা যোগ থাকে, একটা তিথি থাকে। পুজো আমরা প্রত্যেক দিনই করি, কিন্তু একটা তিথি থাকে, এই সময় পূর্ণিমা এত সময় থেকে এত সময়ের মধ্যে পড়েছে, এই সময় অমাবস্যা পড়েছে, এই সময়ের মধ্যে এত সময় পর্যন্ত অমাবস্যা আছে। তো সবকিছু একটা তিথি নক্ষত্র যোগে হয়। এখন যদি তুমি দুম করে একটা জায়গায় চলে গেলে যেখানে ভুতুড়ে সবাই জানে, কিন্তু তুমি যাওয়ার পর দেখছো যে জায়গাটা হন্টেড না, তুমি বলছো হন্টেড না। আরে আমি তো ভাই গেলাম, এখানে তো কোনো ভূত প্রেত কিছু দেখতেই পারলাম না, গা ছমছম করলো না। হ্যাঁ, পরিবেশটা একটুখানি কিরকম যেন চাপা চাপা। আরে ভাই তুমি তিথি নক্ষত্র দেখে দিন দেখে একটা সময় দেখে, যেই সময় তারা অ্যাক্টিভ হয় তুমি সেই সময়টা যাও না। তোমার সাহস থাকলে সেই সময়টা যাও, তাহলে তো বুঝতে পারবে গাটা ছমছম করছে, মনে হবে যে নিজের জীব যেন পেটের ভিতরে কেউ টেনে নিয়ে চলে যাচ্ছে। ভয়, ভয় কি জিনিস তখন ফিল করতে পারবে। মুখে তো বড় বড় অনেক কথা বলা যায়। অমাবস্যা পূর্ণিমার সময় রাত 3টের সময় একটা ভুতুড়ে জায়গায় যেরকম আমি ঘুরি বা প্রিন্স আমি দুজনে, যেরকম আমাদের হন্টেড ফ্যাক্টরির ভিতরে অনেক রকম নুপুরের শব্দ, দৌড়ে আসার শব্দ, পাশ দিয়ে কেউ যাওয়ার শব্দ, আমাদের ক্যামেরার মধ্যে অনেক কিছুই ক্যাপচার হওয়া, এই জিনিসগুলো যে কোনো সময়, আমি আজকে কিছু নেই, আজকে রাত 3টের সময় যদি আমি ঘুরে বেড়াই আমি কি কিছু অনুভব করতে পারবো? পারবো? কখনোই পারবো না। হ্যাঁ,
এই সামনে কৌশিকী অমাবস্যা আসছে, যদি আমি মনে করি যে না আমি নিয়ে একটু ঘুরলাম দেখলাম কিছু না কিছু কিছু যদি ক্যাপচার নাও হয়, কোনো সাউন্ড তো ক্যাপচার হবেই হবেই, কারণ এখানটা ভালো না, এই জায়গাটা ভালো না তোমরা জানো। তো এবার আমি ঘটনাটা বলি তোমাদেরকে। আমি বেসিক্যালি পুরো নিউ দীঘার যতগুলো হোটেল আছে সব কটা নাম আমি তোমাদের জানিয়ে দেবো। তবে এইগুলো আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো হোটেল জানা নেই। এই হোটেলগুলোর নাম তোমরাই বলেছো যাদের সাথে ঘটনা ঘটেছে। এইবারে আমি কিন্তু এমনি এমনি যাইনি, এইবারও আমি গেছিলাম কিন্তু একটি হোটেলের সন্ধানে কাজ করতে। প্রচুর দর্শক, প্রচুর মানুষ, প্রচুর প্রচুর মানুষ যায় হচ্ছে নিউ দীঘায়। কেন, ওল্ড দীঘাটা অনেকটা ছোট জায়গা, ওল্ড দীঘায় স্নানও করা যায় না সেরকম, যেই কারণে সবাই কিন্তু টানে নিউ দীঘার দিকে। ওল্ড দীঘায় খুব কম মানুষই কিন্তু থাকে, বেসিক্যালি যারা ধরো স্নান করে না, বা ওল্ড দীঘায় হোটেল রেটটাও খুব একটা বেশি না, কমের মধ্যে, তো ওই দিকেই মানুষে বেশি টানে যে একটু কম বাজেটে চিপ হবে, তো একটু ভালো বেস্ট হবে, ওখানেই থাকবো। আর তোমরা যদি ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় আসো, মোটামুটি যে হোটেল ভাড়াগুলো খুব হাই, হোটেলগুলো এক একটা দারুণ এক্সপেন্সিভ হোটেল, আর হোটেলগুলোও ভালো। তো অনেকেই তো সেই জিনিসটা ক্যারি করতে পারে না, যার জন্য ওখানে থাকে, কেউ এখানে থাকে। তো বেশিরভাগ যারা কোনো খারাপ কাজ করতে আসে, যারা ধরো কাউকে মার্ডার করবে মনে করে আসে, অনেকে ভাবে যে এই জীবন আর রাখবো না, সুসাইড করে নেবো, তো তারাও দুদিনের জন্য এসে একটা চুপচাপ নিলিবিলি ফাঁকা একটা হোটেলে রয়ে গেল বললো। এবার আমি তোমাদের একটা ঘটনা বলি। দুই বন্ধু, শোনো, ঘুরতে গেছিল, আমার স্থানীয় লোকের কাছে তুলে আনা ঘটনা, আমার কোনো ব্যক্তিগত মানে এক্সপিরিয়েন্স না বা ওপিনিয়নও না। আহ তো যাই হোক, আম, এবার ব্যাপারটা হচ্ছে, বলছে দিদি ভাই উনি পিয়ারা মাখা ওখানে দেন, পিয়ারা তারপর ওই কামরাঙা এগুলো আর কি মাখা করেন। তো আমি তোমাদের বলে দিচ্ছি, দেখবে তোমরা নিউ দীঘায় যে একদম মেন মার্কেটটা চলে গেছে রোড, নিউ দীঘার শনি মন্দিরের পাশ থেকে অমরাবতী পার্কের যে পাশ থেকে একদম সমুদ্রে যাওয়ার রাস্তাটা আমি তোমাদের বলে দিচ্ছি। ওই দিক দিয়ে সোজা চলে গেলে একজন হাইডে শর্ট একটা কাকা দেখবে, মোটা গোপ আছে, আমি বলে দিচ্ছি, লুঙ্গি পরে থাকে আর ফুল হাতা শার্ট পরে, লুঙ্গিটা সবসময় গোটানো থাকে, নিচে একটা বড় বারবুন্ডা মতো পরে থাকে। ওই কাকাটা দেখবে পিয়ারা মাখা, কামরাঙা, শসা এগুলো বিক্রি করে কদবেল মাখা সিজনে। তো ওই কাকাটার কাছ থেকে আমার এই ঘটনাটা নেওয়া। আমি যাই, কাকাটা বলছিল যে আসেন আমি ভালো পেয়ারা মাখা করে দেবো, আমার পেয়ারা মাখা নাকি খুব নাম আছে। ওই কাকাটা ডাকছিল, আমি গাড়ি দিয়ে নেবে, আমি ওদের গাড়িতে বসতে বলি, আমি যাই। তখন 12:30 একটা বাজে দিনের বেলা। ওই কাকাটা আমাকে দেখে তখন বলছে যে মনে হচ্ছে আপনাকে খুব চেনা চেনা। কেউ ছিল না, মানে তখন খুব রোদ, আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তা আমি তখন বললাম যে হ্যাঁ আপনার হয়তো মনে নেই, পিয়ারা মাখা আমি আপনার কাছে আগের মাসেও নিয়ে গেছি। আমি তো জানো 2-3 মাস 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 যাই, তো আমার কাজের জন্য লোকে ভাবে আমি ঘুরতে যাচ্ছি। যাই হোক, তা তখন আমি বললাম আপনার কাছ থেকে মনে হয় আমি নিয়েছিলাম। তখন উনি আমাকে বলছে যে না আপনি আমার কাছে নেননি, আপনি এই পাশের একজন ছেলে বছর কাছে নিয়েছিলেন, আপনাকে আমি দেখেছিলাম। খুচরো পয়সা নিয়ে ওই ছেলেটার সাথে আমার একটু তর্ক হচ্ছিল, ঠিক আছে। তো আমি বলছিলাম 100 টাকা তোমার কাছে খুচরো নেই, দীঘার মতো জায়গায় তুমি মার্কেট করছো, এত লোক কিনছে, এই তো খুচরো হয়ে গেল। 100 টাকা খুচরো দিচ্ছিল না, মানে এই সব নিয়ে। তো ওই কাকাটা একা তখন বসেছিল, ওই কাকাটা আমাকে ঠিক মাথায় রেখেছে। আর সব থেকে বড় কথা, একবার একদিন যেখানে যাই মানুষ না ঠিক মনে রাখে, 2 মাস কেন 6 মাস পর গেলেও দেখে বলে দেয় আপনি এইখানে এসেছিলেন না, এরকম 2-3 মাস আগে এই মাসে বলে দেয়, এটা আমার অনেক আগে থেকে। তো তখন ওই কাকা আমাকে বলছে যে আপনি তো এসছিলেন, আবার এসছেন, দীঘা তো ভালো লাগে। আমি তখন বললাম হ্যাঁ দীঘা আমার সেকেন্ড হোম, দীঘা তো আমার ভালো লাগেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি দীঘাতে কাজ করতে আসি। আমি হোটেলে মানে এই সব অনেক হোটেল আছে, যে সব হোটেলে সুসাইড হয়, আত্মারা থাকে, সে বলছে কি হ্যাঁ, বলে বলছে হ্যাঁ তাই আবার হয় নাকি, খুব হাসছে। আমি তখন বললাম কেন,
আপনি তো দীঘারই লোক, আপনি জানেন না? বলছে হ্যাঁ আমি উড়িষ্যায় থাকি। আমি বললাম আপনি জানেন না আপনাদের দীঘায় কত মার্ডার হয়? আপনি তো জানেন ভালো করে। আর যাদেরকে যারা মার্ডার করে বেরিয়ে চলে যায়, যারা মৃত্যুবরণ করছে, তারা তো জানতো না যে আমি কারোর সাথে যাচ্ছি, আমাকে সে ভালোবেসে নিয়ে যাচ্ছে ঘোরাতে, বা উম, মানে বউই হোক বা ভালোবাসারই লোক হোক। হ্যাঁ, তো ভালোবাসারই লোক হোক, আমাকে তো ঘোরাতে নিয়ে যাচ্ছে। সে কি কখনো জানতো যে এই মানুষটার সাথে যাওয়ার পর এই মানুষটা সব প্ল্যান করে রেখেছে আমাকে শেষ করে দেবে? সে কি জেনে আসবে? তখন বলছে যে না, সে তো না। আমি বললাম তাহলে আপনি তো জানেন, আপনি বলুন তো এখানে কোন কোন হোটেল খারাপ। তখন উনি আমাকে একটা ঘটনা বলে। বললো দেখেন, মেয়ে বা বউ নিয়ে আসছে বা ভালোবাসার লোক নিয়ে আসছে, মার্ডার করে যাচ্ছে সেটা জানি না, কিন্তু এখানে হয়েছিল কি, দুটো বন্ধু এসেছিল। দুটো বন্ধু এসে দুজনে খুব নেশা করছে, খুব নেশা করছে। এবার ওরা এত নেশা করছে, হোটেলের যে লোক তারাও পর্যন্ত বলছে যে বাবু তোমরা ঘুরতে এসছো, এত নেশা করছো কেন? তোমরা কোনো জায়গায় যাচ্ছ না, তোমরা হোটেলের মধ্যেই রয়েছো আর এত নেশা করছো। তখন বলছে যে না, আমরা বাড়ি থেকে এসছি নেশা করতেই। ছেলে দুটো বলেছে হোটেলের লোককে। তখন বলছে এই আবার কি কথা, তোমাদের বাবা মা নেই বাড়িতে? তোমরা বাড়িতে বাবা মায়ের সাথে এরকম করে কথা বলো? তখন বলছে সবাই কি বাবা মা হয় নাকি? ছেলে দুটো বলেছে। তো হোটেলের লোকজন তখন আরো, হোটেলের তো দেখো, একজন ভালো হলে পাঁচজন ভালো হবে তো কোনো কথা নেই, আবার পাঁচজন যদি খারাপ হয় একজন ভালো থাকবে ওখানে। তো সেখানে আরো যারা লোক ছিল তখন তারা বলছে এই ছেড়ে দে ছেড়ে দে, ও কলকাতা থেকে এসছে, ও ছেড়ে দে, ওদেরকে কিছু বলতে হবে না, ওরা ওদের মতো হ্যাঁ যা পারে করুক, ছেড়ে দে। বলতে তখন ওরা ছেড়ে দিয়েছে যে ও মদ খাচ্ছে, মদ খাচ্ছে, নেশা করছে, আমাদের কি দরকার, আমরা কিছু বলবো না। এইবার শোনো, ছেলে দুটো শুধু মদ খায়নি, অনেক কিছু নেশা করেছে ওরা। কেন করেছে, কিসের জন্য করেছে কেউ জানে না। এবার ওই ছেলে দুটো নেশা করে নিজেরা মানে এত নেশা করে মারা গেছে না নিজেরা অন্য কিছু খেয়েছে জানে না। তো দুজনেরই ওরকম ডেড বডি ওই রুমের মধ্যে ছিল, জানো? এটা নিউ দীঘাতে রুমের মধ্যে ছিল। তো ওরা যখন একদিন পুরো বেরোয়নি, ওরা ধর দেখো হোটেলের লোক তো রিসেপশনে 24 ঘন্টা বসে রয়েছে, ওরা সব এখন ফলো করে, সব জায়গায় সিসিটিভি দেওয়া থাকে যে কে বেরিয়ে চলে যাচ্ছে, কে ঢুকছে, কে কার রুমে যাচ্ছে, সব তো দেখে। তো রিসেপশনে ওরা তখন বলছে যে এই ছেলে দুটো তো বেরোচ্ছে না, একদিন পুরো হয়ে গেল, আর মদ তো ওরা তো নেশা করছিল, ওই সব মদ ফদ বোতল আনতে যাচ্ছিল, তো কি ব্যাপার। তো তখন ওই যে মানে ওখানে যে বয়রা থাকে ওদেরকে ওই ম্যানেজারকে ফোন করতো, ম্যানেজার, ওদের একটা সন্দেহ হয়, তখন ম্যানেজারকে ফোন করে। ম্যানেজার যখন আসে তখন বলছে যে দেখেন না বাবু, এরকম রুম নাম্বার 107, 107 নম্বর রুম। বলছে 107 নম্বর রুমের দুজন বন্ধু এসে আছে, আজকে 3 দিন হচ্ছে। ওদের আজকেই কিন্তু ছেড়ে দেওয়ার কথা, হোটেল ছাড়ার কথা, কিন্তু ওরা কালকে সারাদিন বেরোয়নি। তো আজকেও সকাল থেকে বেরোয়নি, কালকে খাবার অর্ডারও করেনি, ওরা খাবার অর্ডার করেই খাচ্ছিল, ভালো হোটেলে ছিল। হুম, কিছুই না, কিন্তু ওরা এখনো রুমের মধ্যেই আছে। তখন সে ম্যানেজার বলছে যে যাও রুম গিয়ে ওদের ডাকো, বয়কে পাঠায়। 3 তলায় ছিল, ওরা গেছে, গিয়ে 3 তলায় অনেক করে ডেকেছে, ওরা তো সিসিটিভিতে বসে দেখছে সব রিসেপশনে। গিয়ে ডাকছে যখন কেউ বেরোয় না, তখন ম্যানেজার অকিটকি আছে, অকিটকি। তো ওই অকিটকি হয় না যেগুলো পুলিশের কাছে থাকে, দেখবে যারা ট্রাফিক পুলিশ হয় বিশেষ করে তাদের কাছে থাকে, তো সেরকম অকিটকিতে ম্যানেজার ওই উপরে যারা গেছে ডাকতে ওদেরকে তখন বলল যে তোমরা একটা কাজ করো, জানলা যদি ওই দিক দিয়ে ঘুরিয়ে ব্যালকনি দিয়ে দেখতে পারো ভালো, নালে পারে তোমরা দরজা ভাঙো, মনে হচ্ছে কিছু গন্ডগোল কেস। তারপর যখন দরজা ভাঙে পুলিশকে ফোন করে দেয়, তার মধ্যে ম্যানেজার, কেন নিজেরা জড়াতে চায় না। যখন পুলিশও আসে দরজা ভাঙার, দেখে দুজনই মানে মুখ দিয়ে গ্যাছলা উঠেছে, পুড়ে দুজনেই মারা গেছে, মারা গেছে দুজনে। মানে একজনের চোখটা অল্প করে খোলা আর একজনের চোখটা পুরো বন্ধ। না, দুজনের মুখ দিয়ে গ্যাছলা মতো উঠেছে, এখন নেশা বেশি হয়ে গেছিল তাই
না অন্য কিছু খেয়ে সুসাইড করেছে সেটা ওরা জানে না। হোটেলের রুমে বলে শুধু মদের বোতলের আওয়াজ হয়, বুঝতে পারছো? সেই হোটেলের রুমে শুধু মদের বোতলের আওয়াজ হয়। বলছে রুম কাউকে ভাড়া দেয় না ওরা, কোনো ভাড়া দেয় না, কিছু দেয় না। কিন্তু ওই রুমের মধ্যে আমি তোমাদের দেখাবো, ওরা ওখানে পাশের যে রুমটা, ওরা কি করেছে, একটা রুম তো ওরকম ভাবে ওরা ব্লক করতে পারে না, ওর জন্য ওরা একটা সামনে কাপড় দিয়ে দিয়েছে। কাপড় দিয়ে দুটো, এই পাশে একটা এই পাশে একটা, দুপাশে দুটো করে তো রুম থাকে হোটেলে, তো জানো। তো দুটো রুমই ওরা কভার করে দিয়েছে, কারণ এই দিকের রুমটায় হয়েছে ডান হাতে যে দিকটা লিফটটা রয়েছে, এই পাশে যদি রুমটায় হয় তাহলে পরে থাকলে বেশি আওয়াজ পাবে। ওর জন্য এই পাশে আর এই পাশে দুটো রুম ওরা পুরো ব্লক করে দিয়েছে কাপড় দিয়ে। এবার যেগুলো আছে সেগুলো ওরা ভাড়া দেয়। আমি তোমাদের ফুটেজ দেখিয়ে দেবো, তাহলে তোমরা আবার অনেকে আছো তো মানে সব বৈজ্ঞানিক, আবার অনেকে অনেক রকম তোমরা কমেন্ট করবে, তার জন্য আমি প্রুফ নিয়ে এসেছি, প্রুফ সহকারে তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, তা এই হচ্ছে ঘটনা। নো চিন্তা, নো টেনশন, ওকে। তো চলো আমি তোমাদের কমেন্টের নামগুলো একবার শুনিয়ে দিব। তো চলো, প্রথম কমেন্ট করেছে পার্থ দাস, তারপরে তাপসী বোন, তারপরে কমেন্ট করেছে পার্থ দাস অনেকগুলো, সুপর্ণা বোন, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর কমেন্ট করেছো আহ তিথি ধর। তিথি তুমি বলেছো একটু কিছু বলতে পারতে সোনা দিদি, আমি জানি তুমি অভিমান করেছো, কিসের জন্য অভিমান করব সেটাই তো বুঝতে পারলাম না। আচ্ছা, আচ্ছা তারপরে আমি কমেন্টে চলে যাচ্ছি। আহ সুমিত্রা বিশ্বাস, তারপর কমেন্ট করেছে শম্পা মিনি কিচেন। সৌমিক সরকার, উনি আমাকে কালকেই কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন, নামগুলো বলে দেবো, চিন্তা করতে হবে না। তারপর রূপা দে, পার্থ দাস, রমা কর্মকার দিদি ভাই, পার্থ দাস, পিন্টু ঘোষ, তারপরে পার্থ দাস, আবার পাপ্পু দে, সুকন্যা, তারপরে কমেন্ট করেছে সৌমিক সরকার আবারও। তারপরে বিড়াল কাদা ভালো নয়, একদমই জানি বিড়াল কাদা ভালো নয়, কিন্তু কাটলে কি করব বলো তো। আচ্ছা, তারপরে তাপস পরামানিক বলেছো বিড়াল কাদা ভালো নয়, একদম ঠিক কথা বলেছো। আচ্ছা, কাকুলি সেন বলেছো দিদি হোটেলগুলোর নাম বলে দাও তো। অবশ্যই, হোয়াটসঅ্যাপে ছাড়া এখানে বলতে পারবো না, যা বলার সব হোয়াটসঅ্যাপে। সুপর্ণা দাস বলেছো সোনামা লাভ ইউ টু। তারপর কমেন্ট করেছো ভাস্কর অধিকারী ভাই, বলেছো হ্যালো বড় মা, কেমন আছো ভাই অবশ্যই জানিও। তারপরে নীলিমা সিংহ, তারপরে মণিদীপা ব্যানার্জি বলেছো কয়েকদিন ধরে আমরা বাড়ির সবাই সর্দি কাশি জ্বরে এত অসুস্থ যে ঘটনা শুনতে পারিনি, আজ শুনছি, ঠাকুরের আশীর্বাদে ভালো হয়ে যাবে, চিন্তা করো না। তারপরে আমাদের টুকু সাবারবাল বলেছো সোনা ছোট মা তুমিও প্রিন্স ভালো অ্যান্ড সাবধানে থেকো, তোমার সাহসিকতাকে থ্যাঙ্কস, লাভ ইউ মা। উম, আচ্ছা, লাভ ইউ টু। আর সব থেকে বড় কথা দেখো, সাহসিকতা দেখাই যেখানে সেখানে তোমরা আছো বলে। দেখো তোমাদের মতো যদি আমার এত ভালো ভালো পরিবারের মানুষ থাকে, তাহলে আমি তোমাদের জন্য এতটা জলেও নামতে পারি। তারপরে শ্বেতা সাউ বলেছে জয় বড় মা, জয় বড় মায়ের জয় মাগো। তারপর পার্থ দাস, তারপরে শুভঙ্কর ঘোড়ই, দীঘায় কেমন কাটছিল। দীঘায় কাটছিল বলতে সেরকমও ভালো বলবো না, সোনুকে নিয়ে গেছিলাম, ওর খুব প্রবলেম হচ্ছিল, তবে আমি জীবনে একটা ইচ্ছে ছিল কোনোদিন ওকে সমুদ্র আমি জলে নিয়ে যাব, গেছিলাম। বাট আর কোনোদিন আমি ওকে সেরকম ভাবে নিয়ে যাব না, কারণ ও তো অনেক ছোট বাচ্চা, ও আসলে ওই এসির মধ্যে ট্রাভেল করাটা হয়তো ও ঠিক ইয়ে করতে পারছে না, ওর একটা কষ্ট হচ্ছে। যাই হোক, তারপরে আমাদের টুকু সাবারওয়াল বলেছে গুড নাইট, গুড নাইট। আচ্ছা, তারপরে কিউট দিশা ব্লগস, তারপরে আবার কৌশিকী ঘোষ, প্রদীপ দাস, তারপরে গঙ্গা বৈরাগী, সন্ধ্যা, সন্তুর দুনিয়া। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, পূজা দাস, সত্যি দিদি ভাই যার সাথে হচ্ছে তার অবস্থা কি হয় আমি ফিল করতে পারি, কি ভয় কি অবস্থা তখন হয়, একদম বোন। এইটাই তো সবাই বুঝতে পারে না, কারণ তাদের সাথে তো হয় না। আবার অনেকেই ফিল করতে পারে, তাদের সাথেও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তারা জানে, কিন্তু তারা এখানে
কিন্তু তারা এখানে এসে দেখায় আমাদের সাথে কিছুই হয়নি, এসব কিছু হয়ই না, কিন্তু আবার শুনবেও, কিন্তু আবার ব্যাকা ব্যাকা কমেন্টও করবে। আচ্ছা, তারপর পার্থ দাস, তারপরে আমাদের বৃষ্টি কমেন্ট করেছে। আচ্ছা, তারপরে সঙ্গীতা দিদি ভাই, তারপরে আমাদের হাসমা কমেন্ট করেছে, বলেছে খুব ভয়ের দিদি ভাই, তুমি ভালো আছো দিদি ভাই? জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয় ভাই। তারপরে পাপ্পু দে, তারপরে কমেন্ট করেছো পার্থ দাস, পরপর দুটো। জলি হাজরা দিদি ভাই, রেখা অধিকারী, কাকুলি রয়, তারপর সৌমিক সরকার, সন্ধ্যা মণ্ডল আর দিদি ভাই। তারপর অরুণ হালদার বলেছে অনেকদিন পরে এলাম, কারণ আমার জ্বর হয়েছিল, আজকের ঘটনা খুবই ভয়ের মনে হলো একদম। তারপরে আমাদের মিম কমেন্ট করেছো বাংলাদেশ থেকে। তারপর কীর্তি ভাস্কর, অনেকদিন পর বোন, কেমন আছো? আচ্ছা, তারপরে কমেন্ট করেছো এস কে কালিম দাদা ভাই, সুমনা ব্যানার্জি, সুমনা ভট্টাচারিয়া সরি, তারপরে জয়শ্রী ঘোষ, এস দেব রয়, ওরে বাবা আমার পাকলি বোন, অনেকদিন পর দিদি ভাই, ইউ সো মাচ, আমি ফিরে এসেছি আবার। আচ্ছা, তুমি কোথায় চলে গেছিলে, ফিরে এসেছো? আচ্ছা, তারপর আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি, আমাদের প্যান্থার গেমিং, প্যান্থার গেমিং ওয়াইটি বলেছো, যাই হোক দুদিন পর বেঙ্গলি ব্লগার সোনা পরীকে দেখতে পেলাম, দীঘা সম্বন্ধে আজ অনেক কিছু শুনলাম বা জানতে পারলাম, ভালো লাগলো বোন। আচ্ছা, আমাকে পরী করে দিয়েছে, দেখেছো দাদা ভাই? আচ্ছা, তারপরে খুব ভালো লাগলো বলেছে ঝুমা। আচ্ছা, ঝুমা মিত্র। আচ্ছা, আমারও খুব ভালো লাগলো, কমেন্ট করো, আরো ভালো লাগবে। তারপরে আমাদের আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, মণিদীপা ব্যানার্জি, সোমা দাস পরিবার থেকে, সুজাতা দাস, অরূপ ভট্টাচারিয়া, তারপরে সোনু কমেন্ট করেছো যে দারুণ 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 দারুণ, আর অনেকগুলো লাভ হার্ট দিয়েছো। তারপর আমাদের ডালি দেবনাথ বলেছো, সোনামা তোমাকে বলেছিলাম আমার 5 বছরের নাতনিটাকে হাই করতে, তার নাম তুহি। হ্যালো তুহি, কেমন আছো সোনা? আমি তোমাকে হাই করলাম, আমি আগে কমেন্টটা দেখিনি, এখন দেখে করলাম। আমার মিষ্টি সোনা, ভালো থেকো, খুব ভালো থেকো মায়ের আশীর্বাদে, আর সবার কথা খুব শুনবে, ঠিক আছে তুহি? আর তোমার নামটা খুব মিষ্টি, আমি জানি নামটার মতো তুমিও খুব কিউট, সো কিউট। আমি কমেন্ট করতে জানতাম না, আমাকে সব শিখিয়েছে, 2 বছর ঘটনা শুনছি, শুধু লাইক করতাম। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমি কিন্তু তোমার নাতনি তুহিকে আমি কিন্তু হাই বলে দিয়েছি, আর আমি চাই তুহি আমার ঘটনাগুলো শুনুক। আচ্ছা, তারপর হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, দেখো, 2000 আমি কিছুদিন আগে একটি হোটেলের বোন আমাকে রীতিমতো ফুটেজ পাঠিয়েছিল, আজকে দেখিয়ে দেবো আমি। তো বোন আমাকে বলেছিল দিদি ভাই, আমি সেই আমার এই ঘটনা ঘটে ওই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আমি শেয়ার করেছিলাম, তুমি বলেছিলে আমার ঘটনা, আমার ভয়েসটাও শুনিয়েছিলে, ভিউয়ার্সরা শুনেছিল। আজ বুঝলাম আগেও 2022-এ আরো লোকের সাথে ঘটেছে, ওই হোটেলটা ভালো নয়, রঙের কাজ করা দিদি ভাই ভাইদের ঘুরতে নিয়ে যাই। নামটা ছিল হিমাদ্রি গেস্ট হাউস, তার নাম, এটা আমি বলছি না, এটা 2022-এ যে বোনদের সাথে ঘটনা ঘটেছিল তারাও আমাকে বলেছিল, দেন এই বোন বারবার কিন্তু হোটেলের নাম বলে দিচ্ছে, হিমাদ্রি গেস্ট হাউস, আমি তোমাদেরকে শো করে দেবো, ঠিক আছে? আমি সেটাও তুলে নিয়ে এসেছি। থ্যাংক ইউ, তুমি আজও মনে রেখেছো আমি বলেছিলাম ঘটনাটা, আর শেয়ার করে সবাইকে সাবধান করেছো, থ্যাংক ইউ। সাথে একটা লাভ দিয়েছে, থ্যাংক ইউ আমাকে না, থ্যাংক ইউ আমার বা আমাদের সকলকে, আমরা যে সবাই ইউটিউবের পরিবারের আজকে যে ঘটনা শুনছি, আমি চাইবো সবাই তোমাকে থ্যাংক ইউ দিক, কারণ সত্যি কথা বলতে যে তুমি ঋতুপর্ণা রয়, তুমি যদি না থাকতে তাহলে পারে তুমি এই ঘটনাটা বলেছিলে বলে আমি ঘটনাটা তোমার ভয়েসে দিয়েছিলাম, সে যে যেভাবে নিক। আর সব থেকে বড় কথা, তোমারও সাহসিকতার পরিচয় দিতে হয়, সেটা হচ্ছে অনেকেই আমাকে ঘটনা শেয়ার করে কিন্তু কেউ এসে কমেন্ট করে না, বা সেই নামগুলো পিন কমেন্ট করে না, তারা উল্টে বলে দিদি ভাই বললে পরে অসুবিধা আছে, কিসের অসুবিধা আছে, যেটা সত্যি সেটা সত্যি। তো তোমার সাহসিকতার পরিচয় দিয়ে আমি জানাই তোমাকে কুর্নিশ, যে সত্যি
ধন্যবাদ তোমাকে দেওয়া দরকার যে তুমি এখানেও নামটা বলে দিয়েছো। সেই দিনকেও তুমি বলেছিলে, আমি সেটা পিন কমেন্ট করে দিয়েছিলাম, হিমাদ্রির গেস্ট হাউস জাহাজ বাড়ির ওখানে, নিউ দীঘায়। ঠিক আছে, তো আজকে চলো এবার পর 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 হোটেলগুলো দেখে নাও, নামগুলো আমি হোয়াটসঅ্যাপে জানাবো, ওকে? আর তোমাদের কমেন্টগুলো পড়ে দিলাম। এরপরেও যারা নেগেটিভ কমেন্ট করতে আসো, তাদের মনে হবে যে ঘটনাগুলো ফেক, এখনো মনে হবে? যদি মনে হয় তাহলে তোমরা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে শোনো, আমি তোমাদের জোর করব না, কারণ কাউকে জোর করতে পারি না। তোমাদের যদি মনে হয়, তোমরা ভাবো যে হ্যাঁ এগুলো সব ফেক ঘটনা, ওই ভেবেই তোমরা শুনতে পারো, ঠিক আছে? তো চলো আজকের মতো আসছি, দেখা হবে আগামীকাল। লাভ ইউ টু সকলকে, খুব ভালো থেকো, গুড নাইট, চলো টাটা। দেখি ঢোকাও দেখি। তুই ফোনটা অন করে রাখ, ক্যামেরা। দেখা